একজন গরিব কৃষক মাঝরাতে তুলে নেওয়া হলো তাকে। অপরাধ নিজের পৈতৃক জমি বিক্রি করতে রাজি না হওয়া, পরদিন প্রকাশ্যে ফাঁসি। সব ঠিক হয়ে গিয়েছিল, কিন্তু মৃত্যুর আগে সে বলেছিল একটাই কথা, প্রাসাদের পেছনের কুয়াটা খুঁড়ে দেখুন। সেই কুয়োর ভিতর লুকিয়েছিল এমন এক রক্তাক্ত সত্য যা মুহূর্তে ভেঙে দিতে পারে পুরো শহরের সবচেয়ে ক্ষমতাধর বিচারকের সাম্রাজ্য। কি ছিল সেই গোপন রহস্য, আর কিভাবে মৃত্যুর মুখ থেকে ফিরে এসে সে বদলে দিল সবকিছু। গতরাতের গভীর নীরবতায় নূরনগর বস্তির কাঁচা ঘরগুলো নিঃশব্দে ঘুমিয়েছিল, যেন পুরো পৃথিবী ক্লান্ত হয়ে বিশ্রাম নিচ্ছে। কিন্তু সেই নিস্তব্ধতার ভেতর এক ঘরে অদৃশ্য আতঙ্ক ঘন কুয়াশার মতো জমে উঠেছিল। আর সেখানে ঘুম ছিল না, ছিল শুধু অজানা বিপদের আশঙ্কা। সেই ঘরে মানুষটির নাম ছিল রহিমউদ্দিন, পেশায় একজন পরিশ্রমী কৃষক, যার কাঁধে বছরের পর বছর রোদ, বৃষ্টি আর মাটির গন্ধ লেগে আছে। হঠাৎ দরজায় প্রচণ্ড ধাক্কার শব্দে তার ঘুম ভেঙে গেল, আর দ্বিতীয়বার আঘাত পড়তেই দরজার কপাট কেঁপে উঠল। দরজা খুলতে দেখা গেল কয়েকজন সশস্ত্র প্রহরী দাঁড়িয়ে আছে। তাদের মুখে কোনো অনুভূতি নেই, কেবল আদেশ পালন করার কঠোরতা। এই প্রহরীরা এসেছে শহরের প্রধান বিচারক মীর কাসেমের পাঠানো নির্দেশ নিয়ে, যে নাম উচ্চারণ করলে লোকজন আতঙ্কে কেঁপে উঠত। তিনি বাহিরে থেকে ন্যায় বিচারের প্রতীক হলেও ভেতরে ছিলেন লোভ আর নিষ্ঠুরতার এক অন্ধকার সাম্রাজ্যের শাসক। তার আদালতে ন্যায় বিক্রি হতো টাকার বিনিময়ে, আর তার কলম চলত ক্ষমতার ইশারায়। প্রহরীদের নেতা কর্কশ গলায় বলল, এখনই তোমাকে হুজুরের প্রাসাদে যেতে হবে, কোনো প্রশ্ন নয়। কোণে বসে থাকা রহিমউদ্দিনের বৃদ্ধ মা কাঁপতে কাঁপতে ছেলের দিকে তাকিয়ে রইলেন। তার চোখে অসহায়তার জল চিকচিক করছিল। রহিমউদ্দিনের অপরাধ ছিল একটাই, শহরের সীমানা ঘেঁষে থাকা তার পৈতৃক জমি, যেটি তার বাবা আর দাদার স্মৃতির সঙ্গে জড়িয়ে আছে। সে জমির ওপর বিচারকের লোভ জন্মেছিল। তিনি অর্ধেক দামে তা কিনতে চেয়েছিলেন, কিন্তু রহিমউদ্দিন স্পষ্ট ভাষায় জানিয়ে দিয়েছিল যে মাটির সঙ্গে বিশ্বাসঘাতকতা সে করবে না। তাকে টেনে হিস্টে নিয়ে যাওয়া হলো বিচারকের বিশাল প্রাসাদের ভূগর্ভস্থ অন্ধকার কক্ষে, যেখানে বাতাসে স্যাঁতসেঁতে গন্ধ আর নীরব চিৎকারের ইতিহাস লুকিয়েছিল। ঘরের এক কোণে শিকলে বাঁধা এক মানুষ রক্তাক্ত অবস্থায় পড়েছিল, আর মাঝখানে উঁচু চেয়ারে বসেছিলেন বিচারক মীর কাসেম, হাতে সোনালি হাতল ওয়ালা ছড়ি, চোখে বিন্দু মাত্র দয়া নেই। তিনি ঠান্ডা কণ্ঠে বললেন, তুমি কি সেই কৃষক যে ভাবছ আমার সিদ্ধান্তের বিরুদ্ধে দাঁড়াতে পারবে? এ আদালত আমার নিয়ন্ত্রণে, আইন আমার ইশারায় চলে, আর এই শহরের জমির ভবিষ্যৎও আমি ঠিক করি। রহিমউদ্দিন বুক সোজা করে উত্তর দিল, ন্যায় বিচার কোনো মানুষের সম্পত্তি নয়, তা স্রষ্টার হাতে থাকে। আমি আমার জমি বিক্রি করব না, প্রয়োজন হলে জীবন দেব, কিন্তু মাটির সঙ্গে বিশ্বাসঘাতকতা করব না। বিচারকের ঠোঁটে বিষাক্ত হাসি ফুটে উঠল। তিনি টেবিলের ওপর রাখা এক দলিলে স্বাক্ষর করে তা রহিমউদ্দিনের দিকে ছুড়ে দিলেন এবং জানালেন যে এটি জমির কাগজ নয়, বরং তার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ আর প্রহরীদের ওপর হামলার মিথ্যা অভিযোগে মৃত্যুদণ্ডের আদেশ, যা পরদিন সকালে প্রকাশ্যে কার্যকর করা হবে। অন্ধকার কারাগারে বন্দী হয়ে রহিমউদ্দিন দেয়ালে মাথা ঠেকিয়ে বসে রইল। ঠান্ডা পাথরের গায়ে হেলান দিয়ে সে মায়ের মুখ মনে করল। মনে হলো সবকিছু যেন শেষ হয়ে যাচ্ছে। হঠাৎ কোণের পুরনো বস্তার আড়াল থেকে কাশির ক্ষীণ শব্দ ভেসে এলো। সেখানে এক বৃদ্ধ মানুষ শিকলে বাঁধা অবস্থায় পড়েছিলেন। দাড়ি বুকে নেমে এসেছে, শরীর কঙ্কালের মতো শুকনো, কিন্তু চোখে অদ্ভুত দীপ্তি। বৃদ্ধ মৃদু স্বরে বললেন, হাল ছেড়ে দিও না। এ নিষ্ঠুর মানুষের এমন এক গোপন সত্য আছে যা প্রকাশ পেলে তার ক্ষমতার দুর্গ মুহূর্তেই ভেঙে পড়বে। রহিমউদ্দিন বিস্ময়ে তার কাছে এগিয়ে গেল, আর বৃদ্ধ তার কানে এমন এক তথ্য ফিসফিস করে বললেন যে তার চোখ বিস্ফোরিত হয়ে উঠল। জানা গেল 10 বছর আগে ক্ষমতার লোভে বিচারক নিজের বড় ভাইকে হত্যা করে প্রাসাদের পেছনের কুয়োয় ফেলে দিয়েছিল এবং সবাইকে দুর্ঘটনার গল্প শোনায়, আর সত্য জানার অপরাধে এই বৃদ্ধকে বন্দী করে রেখেছিল। ঠিক তখনই ভারী শব্দে কারাগারে দরজা খুলে গেল। জল্লাদ হাতে চামড়ার চাবুক নিয়ে ঢুকল, আর তার পেছনে বিচারক নিজে দাঁড়িয়ে রইলেন। বিচারক কঠোর গলায় বললেন, কাল সকাল পর্যন্ত অপেক্ষা নয়, এখনই সব শেষ করে দাও, যাতে কেউ আর আমার বিরুদ্ধে দাঁড়াতে সাহস না পায়। কিন্তু রহিমউদ্দিনের মুখে আর ভয় ছিল না। সে দৃঢ় কণ্ঠে বলল, আমাকে মারার আগে প্রাসাদের পেছনের কুয়োটা একবার খুঁড়ে দেখুন, নইলে সেখানে চাপা পড়া সত্য একদিন নিজেই উঠে আসবে। এ কথায় বিচারকের মুখ ফ্যাকাশে হয়ে গেল, যেন তার ভেতরের সব রক্ত সরে গেছে। তিনি বুঝতে পারলেন বহু বছর ধরে লুকিয়ে রাখা পাপের গন্ধ বাহিরে বেরিয়ে পড়েছে। রাগে তিনি জল্লাদকে আদেশ দিলেন বন্দির জিহ্বা কেটে ফেলতে, কিন্তু সেই মুহূর্তে শিকলবন্দি বৃদ্ধ দাঁড়িয়ে গর্জে উঠলেন এবং নিজের পরিচয় দিলেন। তিনি ছিলেন প্রাক্তন প্রধান উপদেষ্টা হাকিম সাঈদ, যিনি হত্যার ঘটনার প্রত্যক্ষ সাক্ষী।
ঘরের ভেতর নিস্তব্ধতা নেমে এলো, আর বিচারকের চোখে প্রথমবারের মতো ভয়ের ছায়া দেখা গেল। রহিমউদ্দিন অনুভব করল সত্যের শক্তি পাহাড়ের মতো দৃঢ়। সে শান্ত গলায় বলল, অন্যায়ের সময় যত দীর্ঘই হোক, তার শেষ আছে, আর আজ সেই শেষের শুরু। বিচারক কয়েক মুহূর্ত চোখ বন্ধ করে দ্রুত ভাবতে লাগলেন কিভাবে পরিস্থিতি সামাল দেবেন। কিন্তু ইতিহাসের চাকা তখন ঘুরতে শুরু করেছে, আর সেই চাকার শব্দ ধীরে ধীরে তার ক্ষমতার দেয়াল ভেঙে দেওয়ার প্রস্তুতি নিচ্ছে। বিচারক মীর কাসেম খুব ভালো করে জানতেন, যদি তার পাপের পর্দা একবার সরে যায়, তবে শুধু তার পদমর্যাদা নয়, তার পুরো জীবন ধ্বংসস্তূপে পরিণত হবে। তবু বহু বছরের চর্চিত অভিনয়ের দক্ষতায় তিনি গভীর এক শ্বাস নিয়ে মুখে আবার সেই ধোয়াটে আত্মবিশ্বাসী হাসি ফিরে আনলেন। তিনি ধীর কিন্তু শীতল কণ্ঠে বললেন, তোমরা দুজন কি সত্যিই ভাবছ এই প্রাসাদ থেকে জীবিত বেরিয়ে যেতে পারবে? এই দেয়ালগুলো আকাশ ছোঁয়া, আর আমার সৈন্যরা আমার জন্য প্রাণ দিতেও দ্বিধা করে না। তাই যে গোপন কথা তোমরা জেনেছ, তা প্রকাশের আগেই তোমাদের মৃত্যু আরও ভয়ঙ্কর হবে। এই বলে তিনি জল্লাদকে সরে দাঁড়াতে ইশারা করলেন এবং দেয়ালের গোপন কাঠের লিভার টেনে দিলেন। সঙ্গে সঙ্গে ভারী পাথরের দেয়াল গর্জন তুলে সরে গেল, আর সামনে উন্মুক্ত হলো এক অন্ধকার দুর্গন্ধময় সরু পথ, যেখান থেকে পচা মাটি আর বহু পুরনো রক্তের গন্ধ ভেসে আসছিল। রহিমউদ্দিনের দিকে তাকিয়ে বিচারক কটাক্ষ করে বললেন, তুমি তো কুয়োর কথা বলেছিলে, আজ তোমাকে সে কুয়োর আসল চেহারা দেখাবো। তুমি আর এই বৃদ্ধ উপদেষ্টা সেখানে চিরদিনের জন্য চাপা পড়ে থাকবে, যেখানে আমার ভাই বহু বছর ধরে নীরবে শুয়ে আছে। সৈন্যরা তাদের ধাক্কা দিয়ে সেই অন্ধকার পথে নামিয়ে দিল এবং কিছুদূর এগিয়ে এক পরিত্যক্ত উঠোনে নিয়ে গেল, যেখানে বহু পুরনো এক গভীর কুয়ো নিঃশব্দে দাঁড়িয়ে আছে। উপরে দাঁড়িয়ে বিচারক ঘোষণা করলেন, এখান থেকে কেউ ফিরে আসে না, আর কাল সকালে তোমার জমি সরকারি নথিতে আমার নামে নথিভুক্ত হবে। এরপর ভারী লোহার ঢাকনা কুয়োর মুখে বসিয়ে বাহিরে থেকে বন্ধ করে দেওয়া হলো, আর মুহূর্তেই চারপাশ ঘন অন্ধকারে ডুবে গেল। নিচে কেবল টপটপ করে পানি পড়ার শব্দ, যেন মাটির ভেতর লুকিয়ে থাকা কান্না। রহিমউদ্দিন দেয়ালে মুষ্টাঘাত করে হতাশ কণ্ঠে বলল, তবে কি অন্যায় জিতে যাবে? কিন্তু বৃদ্ধ উপদেষ্টা হাকিম সাইদ তার কাঁধে হাত রেখে দৃঢ় স্বরে বললেন, যে কুয়ো আমাদের কবর ভেবে ব্যবহার করা হয়েছে, সেখানে হয়তো মুক্তির পথ লুকিয়ে আছে। কারণ এই প্রাসাদের নিচ দিয়ে একসময় শুকিয়ে যাওয়া একটি পুরনো নালা শহরের দিকে গিয়েছিল। আশার ক্ষীণ আলোয় রহিমউদ্দিন কুয়োর ভেতরের পাথর আঁকড়ে ধরে নিচে নামতে শুরু করল। যত নিচে নামছিল, বাতাস তত ভারী হয়ে উঠছিল, আর হঠাৎ পিচ্ছিল পাথরে পা পিছলে সে গভীর জলে পড়ে গেল। কিছুক্ষণ পর সে অনুভব করল তার হাত কোনো ধাতব বস্তুর সঙ্গে লেগেছে। অন্ধকারে হাত রেড়ে বুঝতে পারল এটি একটি অলংকৃত ছুরি, যার সোনালি হাতলে খোদাই করা আছে বিচারকের নিহত ভাই মর্তজার নাম। ঠিক তখনই কুয়োর কোণে দুটি জলজলে চোখ ভেসে উঠল, আর এক বিশাল কালো নাক ফনা তুলে হিস হিস শব্দে এগিয়ে এলো। মৃত্যুর সে মুহূর্তে রহিমউদ্দিন ছুরিটি শক্ত করে ধরল এবং প্রাণপণ লড়াইয়ে সাপটির আক্রমণ প্রতিহত করে শেষ পর্যন্ত তার গলায় আঘাত করল, যতক্ষণ না সাপ নিস্তেজ হয়ে ঠান্ডা মানিতে ভেসে রইল। উপরে দাঁড়িয়ে থাকা হাকিম সাইদ উৎকণ্ঠায় ডাকছিলেন, আর রহিমউদ্দিন হাঁপাতে হাঁপাতে উত্তর দিল, আমি বেঁচে আছি, আর আমার হাতে সেই ছুরি, যেটি হয়তো হত্যার সাক্ষ্য বহন করছে। বৃদ্ধ বললেন, সেটি শুধু একটি অস্ত্র নয়, সেটি অত্যাচারীর পতনের দলিল। এখন দ্রুত বেরিয়ে যেতে হবে, কারণ শত্রুরা শিগগিরই কুয়ো পরীক্ষা করতে আসবে। কুয়োর দেয়ালে তারা একটি সরু ফাঁক খুঁজে পেল, যেখান থেকে ঠান্ডা বাতাস আসছিল। ছুরির সাহায্যে পাথর সরিয়ে অল্প সময়ের মধ্যে একটি সংকীর্ণ সুড়ঙ্গের মুখ উন্মুক্ত হলো, আর দুজন হামাগুড়ি দিয়ে অন্ধকারের ভেতরে এগিয়ে চলল। এদিকে প্রাসাদের ভেতরে অস্থির হয়ে বিচারক তার বিশ্বস্ত সৈন্য রাশেদকে পাঠালেন কুয়ো পরীক্ষা করতে এবং নির্দেশ দিলেন, যদি তারা বেঁচে থাকে তবে গুলি করে শেষ করে দেবে। কিন্তু সৈন্যরা ঢাকনা খুলে দেখে কেবল মৃত সাপ পড়ে আছে, মানুষ দুজন উধাও। খবর পৌঁছাতে বিচারক ক্ষিপ্ত হয়ে উঠলেন এবং পুরো শহর ঘিরে ফেলার আদেশ দিলেন, কারণ তিনি জানতেন সত্য যদি মানুষের কানে পৌঁছে যায়, তবে তার সাম্রাজ্য মুহূর্তে ভেঙে পড়বে। এদিকে সুড়ঙ্গের শেষ প্রান্তে রহিমউদ্দিন ও হাকিম সাইদ একটি লোহার জাল ঠেলে ভোরের আলোয় উঠে এলো। সেটি শহরের কেন্দ্রীয় চত্বরে একটি নর্দমার মুখ, আর ঠিক সেখানে জনতা জড়ো হয়েছে, কাঠের মঞ্চ তৈরি হচ্ছে। রহিমউদ্দিনের হৃদয়ে থেমে যাওয়ার উপক্রম হলো যখন সে দেখল তার বৃদ্ধ মাকে সৈন্যরা ধরে এনে দাঁড় করিয়েছে, আর ঘোষণা করা হচ্ছে যে বিদ্রোহীর শাস্তি দেখাতে আজ তাকে উদাহরণ বানানো হবে। রাগে অন্ধ হয়ে সে সামনে এগুতে চাইল। হাকিম সাইদ তার হাত চেপে ধরে বললেন, এখন আবেগে নয়, বুদ্ধিতে লড়তে হবে। আজ সুলতানের প্রেরিত প্রধান বিচারপতি শহরে উপস্থিত আছেন, আমাদের সরাসরি তার কাছে যেতে হবে, কারণ একমাত্র তার আদালতে সত্য শোনা হবে। দুজন দ্রুত ভিড়ের আড়াল দিয়ে সরে গিয়ে ছদ্মবেশে রাজকীয় শিবিরের দিকে রওনা হলো,
হাতে সেই রক্তমাখা ছুরি, যা শুধু একটি অস্ত্র নয়, বরং বহু বছরের গোপন অন্যায়ের জীবন্ত প্রমাণ। রহিমউদ্দিন ও হাকিম সাঈদ প্রাণপণ চেষ্টা করছিলেন শহরের অপর প্রান্তে পৌঁছাতে, যেখানে সুলতানের নিযুক্ত প্রধান বিচারপতি অস্থায়ী শিবিরে অবস্থান করছিলেন। কিন্তু চারিদিকে বিচারক মীর কাসেমের সৈন্যরা ছড়িয়েছিল, রাস্তায় রাস্তায় তল্লাশি চলছিল, আর বাতাসে ভয়ের গন্ধ ভাসছিল। হঠাৎ এক সৈন্যের চোখে পড়ে গেল রহিমউদ্দিনের মুখ, আর সে চিৎকার করে উঠল, ওই তো বিদ্রোহী, ধরো তাকে। মুহূর্তে তরবারি উঁচিয়ে সে ঝাঁপিয়ে পড়ল। রহিমউদ্দিন শান্ত মাথায় মর্তজার সেই খোদাই করা ছুরিটি বের করল, আর সৈন্যটি যত এগিয়ে গেল তত নিখুঁত কৌশলে তার আঘাত সরিয়ে দিল। এক ঝটকায় তরবারিটি সৈন্যের হাত থেকে ছিটকে দূরে পড়ল, আর ছুরির ঠান্ডা ফলাটি গিয়ে ঠেকল তার গলায়। তবু সে আঘাত করল না, বরং দৃঢ় কণ্ঠে বলল, তোমার প্রভুকে গিয়ে বলো তার অন্যায়ের হিসাব শুরু হয়ে গেছে। এরপর তারা দ্রুত রাজকীয় শিবিরে পৌঁছালো, যেখানে সুলতানের সর্বোচ্চ বিচারপতি কুতুবউদ্দিন ন্যায় বিচারের আসনে বসেছিলেন। রহিমউদ্দিন নিজের ছেঁড়া জামা খুলে সেই রক্তমাখা ছুরিটি সামনে রাখল, আর হাকিম সাঈদ মুখ উন্মোচন করতেই প্রধান বিচারপতি বিস্ময়ে দাঁড়িয়ে উঠলেন। তিনি বললেন, আপনাকে তো বহু বছর আগে মৃত ঘোষণা করা হয়েছিল। তখন হাকিম সাঈদ কাপা গলায় সব ঘটনা খুলে বললেন। ক্ষমতার লোভে ভাই হত্যার কথা, সত্য লুকানোর জন্য নিরপরাধ মানুষদের বন্দী করার কথা, আর পৈতৃক জমি দখলের ষড়যন্ত্রের কথা। প্রধান বিচারপতি ছুরির হাতলে খোদাই করা নাম দেখে কঠোর হয়ে উঠলেন এবং বললেন, যদি এই অভিযোগ সত্য প্রমাণিত হয়, তবে আজ এ শহরে অন্যায়ের আসন ভেঙে পড়বে, আর অপরাধী যেই হোক তাকে প্রকাশ্যে বিচারের মুখোমুখি করা হবে। রাজকীয় রক্ষীরা প্রস্তুত হলো, আর রহিমউদ্দিনের হৃদয় দ্রুত ধকধক করতে লাগলো, কারণ তার মাকে বাঁচানোর সময় খুব অল্প। শহরের চত্বরে তখন মীর কাসেম তখতে বসে নিষ্ঠুর হাসি হাসছিলেন। তিনি নির্দেশ দিলেন, বৃদ্ধাকে ঝুলিয়ে দাও, যাতে সবাই দেখে শাসকের বিরুদ্ধে দাঁড়ালে কি পরিণতি হয়। ফাঁসি দড়ি যখন রহিমউদ্দিনের মায়ের গলায় পরানো হলো, তখন দূর থেকে বজ্র কণ্ঠে ভেসে এলো, থামো, এই ফাঁসি কার্যকর হবে না। সবাই ঘুরে দেখল, রাজকীয় শোভাযাত্রা এসে পৌঁছেছে। প্রধান বিচারপতির সামনে এগিয়ে এলেন, আর তার পাশে দাঁড়িয়ে রহিমউদ্দিন ও হাকিম সাঈদ। মীর কাসেমের মুখের রং বদলে গেল। তিনি শেষ চেষ্টা হিসেবে সৈন্যদের আক্রমণের নির্দেশ দিলেন, আর মুহূর্তে চত্বরে বিশৃঙ্খলা ছড়িয়ে পড়ল। রাজকীয় রক্ষী ও বিচারকের অনগত সৈন্যদের মধ্যে সংঘর্ষ বেঁধে গেল, আর সেই বিশৃঙ্খলার সুযোগে মীর কাসেম ঘোড়ায় চেপে জঙ্গলের দিকে পালালেন। রহিমউদ্দিন তাকে পালাতে দেখে আর স্থির থাকতে পারল না। সে একটি ঘোড়ায় চড়ে পিছু নিল এবং চিৎকার করে বলল, তুমি যেখানেই যাও, আজ সত্য তোমাকে ধরবেই। ঘন জঙ্গলের ভেতর হঠাৎ বিচারকের ঘোড়া হুচটকে পড়ে গেল, আর তিনি মাটিতে ছিটকে পড়লেন। সামনে ছিল সেই পুরনো কুয়ো, যেখানে বহু বছর আগে তিনি নিজের ভাইকে নিক্ষেপ করেছিলেন। রহিমউদ্দিন ঘোড়া থেকে নেমে ছুরি হাতে এগিয়ে এলো। বিচারক কাঁপতে কাঁপতে কোমর থেকে ছোট পিস্তল বের করে গুলি ছুটতে গেলেন, কিন্তু ঠিক তখনই কুয়োর গভীর থেকে এক অদ্ভুত ভয়ঙ্কর প্রতিধ্বনি ভেসে উঠল, যেন অতীতের পাপ নিজেই তার হিসাব চাইছে। সে শব্দে বিচারকের হাত কেঁপে উঠল, গুলি লক্ষ্যভ্রষ্ট হলো, আর পিস্তল ঝোপের মধ্যে ছিটকে পড়ল। তার চোখে আতঙ্ক জমে উঠল। মনে হলো কোর অন্ধকার থেকে মৃত ভাইয়ের ছায়া তাকে টানছে, আর বহু বছর ধরে দমিয়ে রাখা অপরাধ বোধ হঠাৎ জেগে উঠেছে। রহিমউদ্দিন সুযোগ বুঝে ঝাঁপিয়ে পড়ল। দুজন মাটিতে গড়াগড়ি খেতে লাগলো। একদিকে ছিল অন্যায়ের শেষ আঁকড়ে ধরা জীবন, আর অন্যদিকে ছিল অপমানিত মায়ের কান্না আর সত্যের দাবি। শেষ পর্যন্ত রহিমউদ্দিন ছুরিটি বিচারকের গলার কাছে ঠেকিয়ে বলল, স্বীকার করো তোমার অপরাধ। তখন মীর কাসেম ভাঙ্গা হাসিতে স্বীকার করলেন যে তিনি ক্ষমতার জন্য ভাইকে হত্যা করেছিলেন এবং বহু পরিবারকে সর্বশান্ত করেছেন। ঠিক সেই সময় রাজকীয় রক্ষীরা এসে চারিদিক ঘিরে ফেলল। ধরা পড়ে বুঝতে পেরে মীর কাসেম শেষ উন্মাদনায় কুয়োর ধারে আগুন ধরাতে চেষ্টা করলেন, কিন্তু বিস্ফোরণের ধাক্কায় নিজেই পিছলে গিয়ে গভীর গর্তের কিনারায় ঝুলে রইলেন। নিচে প্রবল স্রোতের শব্দ, আর উপরে তার ভাঙ্গা কণ্ঠের মিনতি, আমাকে বাঁচাও, আমি তোমাকে অগাধ সম্পদ দেব। রহিমউদ্দিন শান্ত গলায় বলল, আজ তোমার বিচার সে অন্ধকারে হবে যেখানে তুমি সত্যকে পুঁতে রেখেছিলে। তারপর সে হাত বাড়ালো না। মীর কাসেমের আঙ্গুল ফসকে গেল, আর তিনি গভীর অন্ধকারে তলিয়ে গেলেন। বহু বছরের অত্যাচারের অধ্যায় সেখানেই শেষ হলো। পরদিন রাজকীয় আদালতে সমস্ত প্রমাণ উপস্থাপন করা হলো। হাকিম সাঈদের সাক্ষ্য উদ্ধার হওয়া ছুরির ভিত্তিতে সত্য প্রতিষ্ঠিত হলো। রহিমউদ্দিনের জমি ফিরিয়ে দেওয়া হলো, আর তার মাকে সম্মানের সঙ্গে মুক্ত করা হলো। গ্রামে ফিরে মা ছেলে একে অপরকে জড়িয়ে ধরলেন। তাদের চোখে জল ছিল, কিন্তু সেই জল ছিল স্বস্তির, কারণ তারা জানত অন্যায় যত শক্তিশালী হোক, একদিন সত্যের সামনে মাথা নত করতেই হয়। সম্মানিত দর্শক, ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে তা আমাদের কমেন্ট করে অবশ্যই জানাবেন, আর সবাই আমাদের সাথেই থাকবেন। আজ তাহলে এই পর্যন্তই। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।